কাল শুরু বাজেট অধিবেশন। সংসদীয় সভার বৈঠকে চীনের সঙ্গে 5টি হাসপাতাল নির্মাণের চুক্তি, করমুক্ত আয় সীমা 4.5 লাখে উন্নীত করার পরিকল্পনা। রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় কাল। শিশু সুরক্ষায় গঠিত হচ্ছে টাস্ক ফোর্স, জানালেন ডেপুটি স্পিকার। সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান। বুড়িগঙ্গার দূষণেই বসবাসের অনুপযোগী ঢাকা, মন্তব্য এলজিআরডি মন্ত্রীর। বাসযোগ্যতা ফেরাতে কাজ চলছে, জানালেন ডিএসসিসির প্রশাসক। এবং সীমান্তে নারী শিশু সহ 78 জনকে পুষিনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি। 24 ঘন্টায় 8 ঘটনা প্রতিহত। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভায় মন্ত্রণালয়গুলো 120 দিনের কার্যক্রম উপস্থাপন করেছে বলে জানান চিফ হুইপ। সভায় স্কুলে মানসম্মত খাবার সরবরাহ না করায় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া 1000 শয্যার 5টি হাসপাতাল তৈরিতে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে কাল। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহন সহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। মহাখালী ক্রসিং থেকে বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা সহ সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং সীমানার মধ্যে থাকা সব রাস্তায় এই ধরনের নিষেধাজ্ঞা থাকবে। মাথায় আছে উচ্চ মূল্যস্ফীতির চাপ, বাজার ব্যবস্থাও টালমাটাল। এমন পরিস্থিতিতে নতুন অর্থ বছরের বাজেটে জোর আলোচনা করমুক্ত আয় সীমা নিয়ে। সবকিছু বিবেচনা করে আগামী 2 কর বর্ষে করমুক্ত আয় সীমা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, তবে পরিমাণ খুবই অল্প। বর্তমান বাস্তবতায় করমুক্ত আয় সীমা 25,000 টাকা বাড়ানো বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। মনিরুল ইসলামের প্রতিবেদন। নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। উচ্চ মূল্যস্ফীতির এই তীব্র চাপে যখন দিশেহারা মধ্য ও নিম্নবিত্ত, তখনই কিছুটা স্বস্তির খবর আসছে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য। আগামী 2026-27 এবং 2027-28 কর বর্ষে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করার পরিকল্পনা করছে সরকার। মূলত সীমিত আয়ের মানুষের করের চাপ কমাতে এবং সামাজিক সুরক্ষা জোরদার করতেই 25,000 টাকা বাড়ানোর এই উদ্যোগ। শুধু আগামী 2 বছরই নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে 2028-29 কর বর্ষে করমুক্ত সীমা 4 লাখ এবং 2029-30 কর বর্ষে 4.5 লাখ থেকে 4.5 লাখ টাকায় উন্নীত করার রোডম্যাপও আসতে পারে 11 জুনের বাজেটে। অবশ্য বিভিন্ন মহল এই সীমা আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছে। এফবিসিসিআই ও ডিসিসিআই 5 লাখ, এমসিসিআই 4.5 লাখ এবং প্রধান বিরোধী দল করমুক্ত আয় সীমা 6 লাখ টাকা করার সুপারিশ করেছে। বিভিন্ন জায়গা থেকে একটা চাহিদা ছিল যে 5 লাখ টাকা, এমনকি 5.5 লাখ টাকা করমুক্ত আয়ের সীমা করার। সেটা না করলেও মনে করেন 4 এর উপরে যদি 4.5 লাখও যদি হতো, ধাপে ধাপে করা, সেটা কিন্তু একটা হতো। সিপিডির নির্বাহী পরিচালক বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে, তাই করমুক্ত আয় সীমা বাড়ানোর কোনো বিকল্প নেই। গত 3 বছরের উপরে যে এই যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের যে ক্রয় ক্ষমতা, এটার অবক্ষয় হয়েছে, মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে, সেইটার দিকে লক্ষ্য রেখে এইটা আরেকটু বাড়ানো যেত। সেটা হয়তো পরবর্তীতে বাজেট ঘোষণার পরেও সরকার সেটা বিবেচনা করতে পারে। শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটের চাপ কমাতে 11 জুনের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চূড়ান্ত কি ঘোষণা আনেন, সেটাই এখন দেখার বিষয়। সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে যে নির্ভর ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করার বিষয়েও বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। এর আগে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ সফরের অন্যান্য কর্মসূচি পালন করেন। বুড়িগঙ্গা নদীর দূষণে ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে রাজধানীর বাসযোগ্যতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুল সালাম। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নাজমুল ইসলামের প্রতিবেদন। দক্ষিণের জানালা শিরোনামে একটি চমৎকার পরিকল্পনা নাগরিক সেবা কার্যক্রম, দক্ষিণের জানালা, উদ্বোধনী অনুষ্ঠান এবং জলাবদ্ধতা বাস্তবতা ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে তারা কলেজে ছিলেন। এ সময় ঢাকার দূষিত বায়ু ও ভঙ্গুর প্রাতিষ্ঠানিক অবস্থার কথা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ শহর আর বাসযোগ্য মনে হয় না। ঘর থেকে বেরোলেই নিঃশ্বাস নিতে সমস্যা হয়। ঘর থেকে বেরোলেই আপনার নিঃশ্বাস নেওয়া, যে অক্সিজেনটা যেটা আসে সেটা পলিউটেড। আপনার একটা হাসপাতালে যাবেন, সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। নদী দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এতটা দূষিত। সব রোগের মূলেই এই বুড়িগঙ্গা। এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গা। ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্য, সৌন্দর্য ও বাসযোগ্য পরিবেশ পুনরুদ্ধারে নগরবাসীকে সঙ্গে নিয়েই সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। এই আদি ঢাকাকে তার পুরনো রূপ ফিরিয়ে দিতে, এটা সত্যি কথা যে ঢাকা শহর একসময় সবুজে ভরপুর ছিল, ফুলের বাগান ছিল, এখন কিন্তু আজকে সেই অবস্থা নেই। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণের জলাবদ্ধতা বাস্তবতা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণে বিদ্যুৎ জ্বালানি খাতে জনগণ চাপে পড়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন নীতিতে চললে জ্বালানিতে এমন পরিস্থিতি তৈরি হতো না। এ সময় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী 65% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি। আরও জানাচ্ছেন রেজা খান। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তথ্য মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান বলেন, জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি নিয়ে সরকার বিরোধী পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। বলেন, স্বল্প ব্যবহারকারী 65% গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি, ডিজেলেরও মূল্যবৃদ্ধি হয়নি। যাদের সামর্থ্য কম, তাদের সামর্থ্যের কথা ভেবে সরকার সেই জায়গায় যায়নি। এবং বিরোধী দল তারা যেভাবে এই ব্যাপারগুলোকে জনগণের সামনে আনছেন, এর মধ্যে ভুল তথ্য আছে এবং আমরা বিশ্বাস করি জনগণ, আমরা এই সরকারের জায়গা থেকে তাদের কথা যেভাবে ভাবছি সেটা তারা অনুধাবন করতে পারবেন। ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে জনগণ চাপে পড়েছে। এত দীর্ঘ দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। এবং আমাদের উপদেষ্টা যেটা বলেছেন যে একদিকে যেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা নিজেদের জ্বালানির উপর নির্ভর করতে পারি এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি। বর্তমান সরকার মূল্যবৃদ্ধির চাপ থেকে দেশের বড় একটি অংশের মানুষকে বের করে এনেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় দেওয়া হবে কাল। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই রায় ঘোষণা করবেন। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেন। হত্যাকাণ্ড ঘটার মাত্র ১৯ দিনের মাথায় আদালত এই মামলার রায় দিতে যাচ্ছেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। শিশু নিপীড়ন প্রতিরোধে জাতীয় পর্যায়ে সুরক্ষা টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ ধরনের অপরাধ নির্মূলে সবাইকেই দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। দুপুরে আবু সাইদ কনভেনশন হলে বাংলাদেশের শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। এ সময় শিশু নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে সংকট উত্তরণে নানা পরামর্শ দেন বক্তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। খুরশিদার বাবা হিসেবে পরিচিত, এটা দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? আমি জানতে চাই। এভাবে রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা। পাশাপাশি সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের একটা ইতিহাস গড়বে এবং সর্বোচ্চ একটা রায় আমি বাবা হিসেবে প্রত্যাশা করছি। দেশে ক্রমেই বাড়ছে নারী ও শিশু নির্যাতন, আর এ দায়বদ্ধতা থেকেই গোলটেবিল বৈঠকের আয়োজন করে নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। অনুষ্ঠানে মডারেটর ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করতে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। বৈঠকে দেশের প্রেক্ষাপটে শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র ও এর পেছনের কারণ তুলে ধরেন আলোচকরা। প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জন শিশুই আসলে এই যৌন নিপীড়নের শিকার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পরিচিত বা নিকট আত্মীয় দ্বারাই শিশুরা বেশি নিগৃহের শিকার হচ্ছে। শিশুকে মানবিক করুন, আমরা মানবিক হই। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিশু সুরক্ষা শুধু সরকারের একার নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় মিলিয়ে শিশু এবং নারীদের সুরক্ষার জন্য যত ধরনের কাজ করার প্রয়োজন সবকিছু আছে। কি নেই? মেসেজিং নেই, ইনফরমেশন নেই, পাবলিক অ্যাওয়ারনেস নেই। আর এসব অপরাধ ঠেকাতে আইনি সংস্কার ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাস্তবায়নের তাগিদ দেন ডেপুটি স্পিকার। অনেক কিছু আছে আইনে, ডাইরেক্টরি আছে, অনেক কিছু আছে যে 30 দিনের মধ্যে বিচার হতে হবে। বিচার না হলে 30 দিন পরে কি হবে সেটা কিন্তু আইনে দেয়া নেই। পাশাপাশি শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে শক্তিশালী জাতীয় কমিশন গঠন আলোচনার পর্যায়ে আছে বলেও জানান কায়সার কামাল। অনতি বিলম্বে ন্যাশনাল টাস্ক ফোর্স একটা গঠনের মাধ্যমে ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন গঠন করে ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা স্টার্ট ফ্রম দ্য আর্গুমেন্টস ওই জায়গা থেকে শুরু করে হাইয়েস্ট কোর্ট পর্যন্ত করা যেতে পারে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হামে গেল 24 ঘন্টায় দেশে আরও 3 শিশু মারা গেছে। এ সময় উপসর্গে আক্রান্ত হয়েছে 1032 জন। এতে ঢাকায় 2 ও সিলেটে 1 শিশু মারা গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গেল 15 মার্চ থেকে দেশে 522টি শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এই সময় শনাক্তের পর মারা গেছে 91 শিশু, আর উপসর্গে মোট মারা গেছে 613 শিশু। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, হেমোরোজিক ভেরিয়েন্টের কারণে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। এ সময় ডিএসসিসি প্রশাসক আব্দুল সালাম বলেন, দক্ষিণ সিটির 28টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। আরও জানাচ্ছেন প্রিয়াঙ্কা নিতু। বর্ষা মৌসুম শুরুর আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ইতোমধ্যেই বিভিন্ন হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। আশু পদক্ষেপ হিসেবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরীর 75টি ওয়ার্ডে সার্ভে চালিয়ে 28টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ অভিযান উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করা হবে। আমরা ঢাকা মহানগরীতে 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় 60টা ওয়ার্ডে 28টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ, আর বাকি যে কয়টা সেটা মাঝারি ঝুঁকিপূর্ণ। মাত্র অল্প কয়েকটা আছে
যেখানে ঝুঁকিপূর্ণ না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডেঙ্গু প্রতিরোধে 2-3 দিন পর মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়ে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে সেখানে জরিমানা করা হবে। আগামী 2-3 দিনের ভিতর মোবাইল টিম কাজ করবে ইনশাআল্লাহ। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। হেমোরোজিক ভ্যারিয়েন্টের কারণে এবার ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কাও জানান তিনি। 28টা ওয়ার্ডে সিরিয়াসলি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। বলেন এগুলি যখন ফ্লাইং হয়ে যাবে, অ্যাডাল্ট মশা হয়ে যাবে, তো দৌড়ে কামড়াবে আমাদেরকে, কত হাতে থাপড়াবো বলেন। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বানও জানান মন্ত্রী। আমাদের যারা কর্মী আছেন, আপনারা নিজ নিজ এলাকায় সকল মানুষকে, রেড ক্রিসেন্ট সহ যারা অন্যান্য কর্মী, সকল মানুষকে আপনারা অনুরোধ করবেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় বিভিন্ন সীমান্তে অবৈধভাবে পৌঁছিনের 8টি পৃথক অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এতে অন্তত 78 জনের অবৈধ প্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে। বিজিবি তথ্য মতে ঝিনাইদহের যাদবপুর সীমান্তে 3 জন, নওগাঁর কর্মডাঙ্গা সীমান্তে 17 জন, তিস্তা ব্যাটালিয়নের বড়খাতা ও 65 বাড়ি সীমান্তে 21 জন, লালমনিরহাট দীঘলটারি সীমান্তে 7 জন, একই ব্যাটালিয়নের দুর্গাপুর সীমান্ত এলাকায় আরও 4 জন, নীলফামারীর সীমান্ত এলাকায় 10 জন, নেত্রকোনার সীমান্তে 16 থেকে 17 জন ব্যক্তিকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। বিজিবি দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করেছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো ধরনের পুশিন প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইউরোপে উচ্চ বেতনে চাকরির প্রলোভনে মানব পাচার ও প্রতারণার সঙ্গে জড়িত চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সকালে রাজধানীর র্যাব 4 ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি। এদিকে হানি ট্র্যাপ ও মুক্তিপণ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। এদের হাতেই উবার চালক লোকমান সর্দার খুন হয়েছে বলে জানানো হয়। সকালে পিবিআই এ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। এমদাদুল হক খানের প্রতিবেদন। হাত ভাঙছে, পা ভাঙছে। আমার হাজবেন্ড নিরীহ মানুষ ছিল। স্বামী হত্যার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ওবার চালক লোকমানের স্ত্রী ফারজানা। আমি চাই আমার হাজবেন্ডকে যারা যারা মারছে তাদের জন্য ফাঁসি হয়। বলেন টাকা দিয়েও মুক্তি মেলেনি তার স্বামীর। তার বন্ধুর কাছে নাকি ফোন দিয়ে বলছে টাকা চাইছে। পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি জানান, গেল 2 জুন তুরাগ নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশের পরিচয় শনাক্ত সহ এ ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করা হয়। হানি ট্র্যাপ, মুক্তিপণ আদায় এবং এরই খপ্পরে ভিকটিম লোকমানের বস্তাবন্দি লাশ আমরা তুরাগ নদী থেকে উদ্ধার করে আমরা মোট 4 জনকে গ্রেপ্তার করেছি। তিনি বলেন, গ্রেপ্তারকৃত সালমানের কথিত স্ত্রী নিহত ওবার চালক লোকমানকে টঙ্গী পশ্চিম থানাধীন পাখির বাজার এলাকায় ডেকে নিয়ে মারধর করে মুক্তিপণ দাবি করে। পরে তাকে হত্যা করে লাশ বস্তায় ভরে তুরাগ নদীতে ফেলে দেয়। ক্রাইম তো অবশ্যই, তারা টার্গেট করে তারা ডেকেছে, ফোনে ডেকেছে, প্রস্তাব দিয়েছে, কুপ্রস্তাব দিয়েছে এবং নিয়ে গেছে। ওখানে নেওয়ার পরে তাকে বন্দি করছে, এক পর্যায়ে তাকে জিম্মি করে তার টর্চার করেছে, মুক্তিপণ চেয়েছে। কারো পাতাফাদের ব্যাপারে সচেতন হতে জনগণকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। যারা মাদকের সংবাদ পেয়ে ফোন দিলে মাদকের আড্ডায় চলে যায়, তারা তো বিপদগ্রস্ত হবে। এদিকে র্যাব 4 ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি জানান, ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার ও প্রতারণার সঙ্গে জড়িত চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইতালি, জার্মানি এবং কানাডায় এই 3 দেশে যাওয়ার নাম করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাছে প্রায় 22 লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছেন। যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের 3 জনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃতরা বিদেশে আকর্ষণীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিত এবং মানব পাচারের মাধ্যমে ভুক্তভোগীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলত বলে দাবি করেন র্যাবের এই কর্মকর্তা। ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরো কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি, তারাও এই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ।
নিজেদের প্রথম প্রতিবাদ সমাবেশ করেছে ভারতের জেনজি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি সিজেপি। নয়াদিল্লির যন্তর মন্তরে এই সমাবেশে অংশ নিয়েছেন হাজার হাজার ছাত্রছাত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের নানা অনিয়মের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরি নিয়োগের দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটি প্রকাশ্যে আসার পর এটি তাদের প্রথম বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভে যোগ দিয়েছেন শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে সিজেপির কর্মী সমর্থকরা। একই সঙ্গে তারা সোনাম ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি জানায়। এই অবস্থান কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফিরছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। সমাবেশে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শুরুগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাল শুরু বাজেট অধিবেশন। সংসদীয় সভার বৈঠকে চীনের সঙ্গে 5টি হাসপাতাল নির্মাণের চুক্তি। করমুক্ত আয়সীমা 4.5 লাখে উন্নীত করার পরিকল্পনা। রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় কাল। শিশু সুরক্ষায় গঠিত হচ্ছে টাস্ক ফোর্স, জানালেন ডেপুটি স্পিকার। সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান। বুড়িগঙ্গার দূষণে বসবাসের অনুপযোগী ঢাকা, মন্তব্য এলজিআরডি মন্ত্রীর। বাসযোগ্যতা ফেরাতে কাজ চলছে, জানালেন ডিএসসিসির প্রশাসক। এবং সীমান্তে নারী শিশু সহ 78 জনকে পুষিনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি। 24 ঘন্টায় 8 ঘটনা প্রতিহত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।